আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ফ্রম দ্য বিগিনিং চ্যানেলের নতুন একটি ক্লাসে সকলকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বিন্যাস এবং সমাবেশ নিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আজকের ক্লাসের প্রথম পার্টে আমরা শুধু বিন্যাস অর্থাৎ পারমুটেশন নিয়ে কথা বলবো, এবং দ্বিতীয় অংশে দ্বিতীয় আরেকটি ভিডিওতে কম্বিনেশন অর্থাৎ সমাবেশ নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে আজকের আলোচনাটা আমরা এখন শুরু করি। তো আমি ফাইলটি শেয়ার করছি। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস বিন্যাস এবং সমাবেশ নিয়ে। এ নিয়ে মোটামুটি ভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও একদিনে সকল অঙ্ক করা সম্ভব হয় না, তথাপি আমরা সমস্ত অঙ্ক না করলে সমস্ত নিয়মগুলোকে বোঝার এবং জানার চেষ্টা করব, যাতে অঙ্কগুলো আমরা নিজেরা সমাধান করতে পারি। তো বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে প্রাথমিক আমরা যে ধারণাটা আগে করতে পারি, এটি আলোচনা করতে পারি। স্ক্রিনের মধ্যে আমরা ABC তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি। সংখ্যাগুলোকে আমরা প্রথম লাইনে যদি লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা বিভিন্নভাবে ABC, BC, A এভাবে ক্রমানুসারে কিন্তু সাজানো আছে। আচ্ছা, তো এইখান থেকে আমরা আহ বিন্যাসের সংজ্ঞাগুলোকে শিখে নিই। বিন্যাস বা পারমুটেশন, পারমুটেশন বা বিন্যাস কি মূলত এখানে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সংখ্যক জিনিস থেকে কয়েকটি জিনিস একেবারে নিয়ে যত প্রকারে সাজানো যায়, কয়েকটি জিনিস একেবারে নিয়ে যত প্রকারে সাজানো যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন সারি গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। যেমন এর আগের স্লাইডটিতে আমরা দেখতে পেলাম ABC কে বিভিন্ন লাইনে কিন্তু সাজানো আছে। ABC, BCA বা CAB বিভিন্নভাবে কিন্তু আমরা সাজাতে পারি। এই প্রত্যেকটাই এক একটা বিন্যাস। তো এই বিন্যাসকে আমরা আহ, বিভিন্নভাবে সমস্যা তৈরি করা যায় এবং সমাধান করা যায়। তো এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যাকে সাধারণত NPR বা NPR তিনটা আকারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তিনটা আকারে প্রকাশ করা যায়। এক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়ালটাকে আমাদের জানতে হবে। এন ফ্যাক্টোরিয়ালটা আসলে কি? এন ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে 1 থেকে N পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের ধারাবাহিক গুণফল। অর্থাৎ আমরা যদি এন ফ্যাক্টোরিয়াল বলি, তো এই এন ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বুঝতে পারি? এন গুণন N-1 গুণন N-2 গুণন N-3 গুণন ডট ডট এরকম ভাবে, মানে প্রত্যেকটা সংখ্যা এন থেকে এক এক করে কমতে কমতে শেষ পর্যন্ত 3 to 1, অর্থাৎ ওয়ানে গিয়ে গুণফলটাকে শেষ করা যাবে। তো আমরা যদি আবার ফিরে যাই, একইভাবে শেষ করা যাবে এইভাবে, যেহেতু আবার NPR নির্ণয় করা, যেখানে এন সংখ্যক জিনিসের প্রত্যেকে ভিন্ন ভিন্ন এবং এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল আর। অর্থাৎ আমাদের এন সংখ্যক কিছু জিনিস থেকে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন জিনিস আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা আর সংখ্যক শূন্যস্থান যতভাবে পূরণ করা যায়, তাই মূলত NPR। তো এইখানে NPR সমান N × N-1, N-2 ডট ডট N-R+1। আচ্ছা,
যদি আমরা বোর্ডে চলে যাই, যদি এমন হয় পাঁচটা জিনিস থেকে আমাদের প্রত্যেকবার দুইটি করে জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে। পাঁচটা জিনিস থেকে প্রত্যেকবার দুইটি করে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বিন্যাস সংখ্যাটা তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? এই অংশটাকে আমরা প্রকাশ করতে পারি এনপি আর, অর্থাৎ 5p ফর পারমুটেশন 2। এটাকে আমরা কিভাবে দেখতে পারলাম? হুম একে আমরা প্রকাশ করতে পারি, বলছি 5 × 4 × 3। আচ্ছা, এখানে আমরা 3 পর্যন্ত কেন লিখলাম? কারণ সূত্রটা আমরা কি বলছিলাম? এনপিআর, পি আর সমান, আমরা সূত্রটা এমন বলেছি যে এন ইন্টু n-1, n-2, এভাবে কমতে কমতে ডট, কমতে কমতে কোথায় যাবে? এন মাইনাস আর প্লাস 1, n-r+1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এন হচ্ছে 5। তো n-r+1 যদি আমরা এর জন্য হিসাব করি, তাহলে আমাদের হবে এখানে 5-2+1। অর্থাৎ এখানে আমাদের দাঁড়াচ্ছে 5-2, 3+1। 3+1 4। তার মানে আমাদের এখানে 3 লেখার প্রয়োজন নাই, শুধু 5 × 4। তো সেক্ষেত্রে আমরা এই মানটাকে প্রকাশ করতে পারি কত দ্বারা? 5 × 4 মানটা হলো 20। অর্থাৎ পাঁচটি আহ, ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার দুইটি করে জিনিস নিয়ে সাজালে সেক্ষেত্রে আমরা কতভাবে সাজাইতে পারবো? 20 ভাবে সাজাতে পারবো। তো এই হলো আমাদের বিষয়। তো আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই। আচ্ছা, আমরা স্লাইডে ফিরে আসি। তো এই হলো আমাদের এনপিআর, এবং এইখান থেকে আমরা অনুসিদ্ধান্ত দুটি যে সূত্র পাচ্ছি তা অবশ্যই আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। তাহলে উম, আমরা কালিটার একটু মোটা করে নেই, যে এনপিআর ইজ ইকুয়াল n⁴ by n-r⁴। তো সূত্রটার প্রমাণ পরবর্তীতে দেখানো আছে। আহ, উম, তো দ্বিতীয় অনুসিদ্ধান্তটা হচ্ছে আমাদের এন পি এন ইজ ইকুয়াল n⁴। তো এই দুইটা আমাদের সূত্র, অনুসিদ্ধান্ত মোটামুটি মনে রাখতে হবে, এমনকি সবাই মুখস্থ করে ফেলবেন। তো এটা আমাদের বারবার কাজে লাগবে আশা করি। তো আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি।
আচ্ছা, তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এন পি এন সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তো এই স্লাইডটাতে, এই অংশটাতে আমরা মূলত আসলে কি দেখতে যাচ্ছি? এখানে মূলত আমাদের বিষয়টা হচ্ছে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল এর মানটা নির্ণয় করবো এখানে। জিরো ফ্যাক্টোরিয়াল এর মান আমরা জানি, অনেকেই হয়তোবা জেনে থাকতে পারি যে জিরো ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে ওয়ান। কিন্তু এই ওয়ানটা কিভাবে, সেই প্রমাণটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের সূত্র অনুসারে এন পি আর সূত্র হইল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে এন পি এন বলা আছে, সুতরাং এখানে আমরা এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আহ, বলতে পারি যে এক্ষেত্রে আমরা উপরের অংশটাতে, সরি, নিচের অংশটাতে আমরা যদি এন মাইনাস এন বসাই, আর এর মানটা এন বসাই, তাহলে কিন্তু আমরা এখানে জিরো ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আর এইখানে এন পি এন সমান এন ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু অলরেডি আমরা পূর্বের স্লাইড থেকে, 2 নাম্বার অনুসিদ্ধান্ত থেকে কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা এই দুইটা অংশ এন পি এন ফ্যাক্টোরিয়াল সমানই, যেহেতু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, সুতরাং আমরা এখান থেকে দেখতে পারি কিন্তু এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তো এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল আমাদের জিরো দেখতে পাচ্ছি, জিরো পেলাম। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা এন ফ্যাক্টোরিয়াল কেটে দেই বলতে, এখানে কোনো সংখ্যা না থাকার অর্থ হলো এখানে কিন্তু ওয়ান আছে। তো এখানে কিন্তু আমরা জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান বলতে পারি, অথবা এখানে কিন্তু আমরা এরকমটাও করতে পারি যে জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন এন ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল আমাদের ভাগ করার পর মানটা কি পাবো? ওয়ান পাবো, মানটা পাবো ওয়ান। সুতরাং জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান। আশা করি বুঝতে পারছি সকলেই। আচ্ছা, তো আমি বোর্ডটা ক্লিন করে নিই একটু। তো আবার যদি এরকম হয়, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন জিনিস নয়, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন জিনিস নয়, এরূপ জিনিসের বিন্যাস সংখ্যা নির্ণয় করা হয়, তখন আমরা বিন্যাসটা কিভাবে নির্ণয় করি? এখানে যদি এমন হয় যে এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক এক রকমের, কিউ সংখ্যক দ্বিতীয় রকমের, এবং আর সংখ্যক তৃতীয় রকমের হয়, আর সংখ্যক তৃতীয় রকমের হয়, তো সেই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যাটা কিরকম ভাবে নির্ণয় করতে পারি? তো তার জন্য আমাদের এই সূত্রটা, ফর্মুলাটা মনে রাখতে হবে। সেটা কি? সেটা হলো তখন নির্ণয় বিন্যাস সংখ্যাটা হবে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, বা এটাকে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল আপন পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা সূত্র, আমরা সামনে অঙ্ক করার সময় এটার ব্যবহার করব। তো আমরা আর একটু সামনে যাই দেখি। আচ্ছা, তো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। তার আগে সম্ভবত আর একটা স্লাইড আছে। হ্যাঁ, আর একটা স্লাইড আছে, এটুকু আমি একটু বলে নেই। যদি আর সংখ্যক যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস নির্ণয় করতে হয়, কিন্তু সেখানে আর সংখ্যক জিনিসের পুনরাবৃত্তি ঘটে। আর সংখ্যক জিনিসের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ আর সংখ্যক জিনিস এমন পাওয়া যাবে যা বারবার আছে। তো সেক্ষেত্রে আমাদের আহ বিন্যাস সংখ্যা বের করার জন্য মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এন পাওয়ার আর, এন পাওয়ার আর। এটা আমরা একটু স্পেশালি মনে রাখবো। তো অঙ্ক করার সময় আশা করি বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবে। তো আমরা তাহলে আর একটু আবার সামনে আগানোর চেষ্টা করি। আচ্ছা, তো এখানে আমাদের আহ একটা অঙ্ক দেয়া আছে। তা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 অঙ্কগুলি ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি, যে 6টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে বলছে, যেখানে আমাদের অঙ্ক আছে কয়টা? 6টা। 6টা অঙ্ক থেকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু আমাদের 6টি অঙ্ক থেকে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, কাজেই এক্ষেত্রে আমরা প্রদত্ত 6টি অঙ্কের 6টি অঙ্কই ব্যবহার করতে হবে। তাহলে 6টি অঙ্ক নিয়ে একবারে সাজানোর উপায় বা বিন্যাস সংখ্যা কত প্রকারের হতে পারে? 6p6 সূত্রটা আমাদের কি ছিল? এন পি আর। তো এখানে আমাদের এন পি আর, তো এন পি এন হয়ে গেছে 6p6। কেন? কারণ 6টি অঙ্ক আছে এবং 6টি ব্যবহার করতে হবে। সুতরাং আমাদের ফর্মুলা অনুসারে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। 6 - 6 ভ্যালুটা কত? 0। 6 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল এর মান আমরা জানি 1। আর 6 ফ্যাক্টোরিয়াল কত হয়? 720। এখন আবার যে সংখ্যার সর্ববামে জিরো থাকবে, যে সংখ্যার সর্ববামে জিরো থাকবে, তা কিন্তু অর্থপূর্ণ কোনো সংখ্যা হয় না। যেমন আমরা যদি আহ কোনো একটা সংখ্যা দেখি এরকম, যা 0, 5, 2। তো এটা কিন্তু মূলত আসলে সংখ্যাটা 85। এটা কিন্তু মানে জিরো কিন্তু কোনো এখানে সংখ্যা বোঝাচ্ছে না, এটা যদিও ডট পড়ে গেছে, এটা দশমিক না। তো শুরুতে শূন্য থাকলে শূন্য তো কোনো সার্থক অঙ্ক না, কাজেই এটা কিন্তু সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের যেহেতু সংখ্যাটা বলছে 6 অঙ্ক বিশিষ্টই থাকতে হবে, তো শুরুতে যেমন এইভাবে যদি আমরা যেভাবে সাজানো আছে সংখ্যাটাকে যদি আমরা এই ক্রম অনুসারে লিখি, যে 0, 1, 2, 3, 4, 5, এটা তো একটা বিন্যাস, এটাও সাজানো আছে। আচ্ছা, তো এইখানে আমরা মূলত কিন্তু সংখ্যাটা পাচ্ছি 5 অঙ্ক বিশিষ্ট, কারণ শূন্য কিন্তু কোনো সার্থক অঙ্ক আমাদের হচ্ছে না। কাজেই কিন্তু আমরা শূন্য বাদে মূলত এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি না। তো এইরকম শুধু একটা না, জিরোকে যদি আমরা সামনে রেখে আরো অনেক সংখ্যা আহ বিন্যাস তৈরি করতে পারি, যেমন 2, 1, 3, তাদের মধ্যে একটা লিখলাম 3, 4, 5। তো এই সংখ্যাটাও কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে। এরকম বেশ কিছু সংখ্যা কিন্তু লেখা যাবে যা
পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে, কারণ শূন্য কিন্তু সার্থক অঙ্ক না। এই কারণে লেখা হয়েছে যে আবার যে সকল সংখ্যার সর্ববামে জিরো থাকবে তা ছয় অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। আর সর্ববামের অবস্থানটা যদি আমরা শূন্যের জন্য ফিক্সড রাখি, তখন কিন্তু বাকি পাঁচটি জায়গা আমাদের থাকতেছে। তো এই পাঁচটি জায়গায় কিন্তু বাকি পাঁচটি অঙ্ক বসানো যাবে। সুতরাং পাঁচটি জায়গায় পাঁচটি অঙ্ক নিজেদের মধ্যে সাজানো যেতে পারে 5p5, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো 5 ফ্যাক্টোরিয়াল ভাবে যদি আমরা পাঁচটি অঙ্ক আহ সাজাই, তাহলে আমরা কি পাবো? তাহলে মোট বিন্যাস সংখ্যা হয় 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়াল সমান, এখানে মিসিং হয়ে গেছে, আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, তো 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু বা মান হচ্ছে 120। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো, অথবা এন ফ্যাক্টোরিয়াল সাহায্যে। 5 ফ্যাক্টোরিয়াল মানে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছিলাম, যে এন ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান পর্যন্ত, এন থেকে ওয়ান পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাই 5 × 4 × 3 × 2 × 1। তো আমরা গুণ করলে কি পাই? 4 × 5 20, 20 × 3 3 20 60, 60 × 2 = 120। আর ওয়ান দ্বারা গুণ করলে তো সংখ্যাটা দাঁড়িয়ে থাকে। তো আমরা 120 সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা ছয় অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা পাইছিলাম কতগুলা? 720টি। আর তাদের মধ্যে শূন্য শুরুতে থাকবে কতগুলোতে? 120টিতে। তাহলে তারা তো সার্থক অঙ্ক হবে না। তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট সার্থক অঙ্ক হবে কতগুলা? এই 720 বিয়োগ হইল 120, যা 600। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো পরবর্তী আরেকটা অঙ্ক আমাদের আহ, দেয়া আছে। তো আমরা এটা সবাই চেষ্টা করে দেখবো আশা করি। আর সমস্যা হলে সেটা আমরা কমেন্টে জানাবো। তো আমি সলভ করার চেষ্টা করব। আশা করি সকলেই পারবেন। সহজ বিষয়টা হলো, উম, শূন্য, 1 2 3 5 6, অর্থাৎ 0 1 2 3 5 6 অঙ্কগুলো ব্যবহার করে ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলো, সরি এখানে ছয় অঙ্ক না, আপনারা এখানে 4 অঙ্ক বিশিষ্ট করবেন। আর এখানে অঙ্ক আছে যেহেতু ছয়টা, ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। এটা একই রকম হবে যদি এইখানে আপনারা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা বের করবেন। 4 অঙ্ক বিশিষ্ট, তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে? এখানে কিন্তু আমাদের ছয়টা সংখ্যা থেকে, ছয়টা সংখ্যা থেকে আমাদের বের করতে হবে, নিতে হবে কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। তাই যে 6p4 বের করবো আমরা। তো যদি 6p4 বের করি, আহ এই মানটা আমরা বের করব। তারপর শুরুতে যদি আমরা শূন্য রাখি, যেহেতু অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে হবে, শুরুতে শূন্য রাখার পর, তাহলে আমাদের শুরুতে শূন্যর জায়গা স্থির রেখে বাকি পাঁচটি অঙ্ক থেকে কয়টি জায়গায় আমরা বসাতে পারতাছি? 3টি জায়গাতে বসাতে পারছি। তাহলে 3টি জায়গাতে যদি আমরা 3টে অঙ্ক বসাই, বাকি একটা জায়গা শূন্য, তাহলে আমরা এখানে শূন্যকে সামনে রেখে যে সংখ্যাগুলো, সেই বিন্যাস সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে শূন্য সামনে থাকলে সেটা সার্থক অঙ্ক হয় না। আর শূন্য যেহেতু সার্থক অঙ্ক হয় না, তখন আমাদের 6p4 এর ভ্যালু থেকে যদি আমরা আহ, এই 5p3 ভ্যালুটা বিয়োগ করি, তাহলেই কিন্তু আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তো এটা সবার জন্য কাজ থাকলো। তো চেষ্টা করবেন সকলেই। আমরা সামনের দিকে আবার আগানোর চেষ্টা করি। পরবর্তী স্লাইডটি দেখি আমরা। আচ্ছা, পরবর্তী স্লাইডটিতে আমাদের ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় বের করে, এবং এদের বর্ণগুলোতে কতগুলোতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। আচ্ছা, তো ম্যাথমেটিক্স শব্দটিতে মূলত বর্ণ আছে কতগুলো?
ম্যাথমেটিক্স শব্দটিতে বর্ণ আছে 11টি, মোট 11টি বর্ণ আছে। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এম আছে 2টি, অর্থাৎ ডাবল বর্ণ যেগুলো আছে, এম আছে 2টি। হ্যাঁ, তারপর আমরা পাবো এম এর পর যদি আমরা চিন্তা করি যে এ আছে কিন্তু 2টি, এ, এ। শুধু এই না, আরো বর্ণ কিন্তু একাধিক আছে। সেটা কি বর্ণ? সেটা কিন্তু আমাদের যে টি। তাহলে আমরা এই কথাটা আগে লিখলাম যে এখানে এদের মধ্যে 2টি এম আছে, 2টি এ আছে এবং 2টি টি আছে, আর বাকি বর্ণগুলো ভিন্ন ভিন্ন। আর যেহেতু সবগুলো বর্ণ একত্রে নিয়ে সাজানোর সংখ্যাটা তাহলে কিরকম হবে? সবগুলো আহ, বর্ণ একত্রে নিয়ে সাজানোর সংখ্যাটা আমাদের 11 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কেন? আমরা একটু আগে মনে রাখি যে আমরা আগের স্লাইডটিতে কিরকম দেখছিলাম যে যদি কি হয়, পি, কিউ এবং আর সংখ্যক জিনিস একই হয় এবং বাকি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন হয়। তো সেক্ষেত্রে আমরা এন সংখ্যক জিনিস থেকে সাজানোর সংখ্যাটা পেয়েছিলাম n ফ্যাক্টোরিয়াল আপন p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমাদের যেহেতু n অর্থাৎ মোট বর্ণের সংখ্যা 11, 11 ফ্যাক্টোরিয়াল, 2টি m, 2টি a এবং 2টি টি থাকায়, 2টি টি থাকায় আমরা 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিয়েছি। তা হয়েছে কত? 49,89,600। আচ্ছা, আবার ম্যাথমেটিক্স বর্ণটিতে স্বরবর্ণ আছে কোনটি? 4টি। এগুলা যদি আমরা একটু মার্ক করে দেখাই, এ, ই, এ, আই। তো 4টি যেহেতু স্বরবর্ণ আছে, যাদের মধ্যে 2টি এ, এ ডাবল, আর বাকি বর্ণগুলো কিন্তু ভিন্ন ভিন্নই আছে। তো স্বরবর্ণটিকে যদি আমরা একক বর্ণ হিসাবে বিবেচনা করি, অর্থাৎ 2টি এ, ই, এ, আই, এই বর্ণ 4টাকে যদি আমরা একটা বর্ণ হিসেবে বিবেচনা করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি 4টি বর্ণ কেটে দিয়েছি, তাহলে বাকি বর্ণ আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7। বাকি কিন্তু 7টি বর্ণ আছে। আর এই যে 4টি বর্ণকে কেটে দিয়েছি, তাদের সম্মিলিত ভাবে যদি একটা বর্ণ বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের মোট বর্ণের সংখ্যা দাঁড়ায় 8টি। তাহলে এখানে আমরা 8টি বর্ণ, 8টি বর্ণ একত্রে নিয়ে সাজানোর সংখ্যা কি পাবো? 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল। কারণ এই ক্ষেত্রে আমাদের ওই যে 2টি এম এবং 2টি এ রয়েছে, কিন্তু এক্ষেত্রে তো আমাদের দুইটি সরি 2টি এ এবং সরি 2টি এ তো আমাদের স্বরবর্ণের মধ্যে এসে পড়লো। তো এই স্বরবর্ণ 4টাকে আমরা যেহেতু একক বর্ণ বিবেচনা করেছি, তো এই ক্ষেত্রে আমরা স্বরবর্ণর এটাকে হিসাবে আনবো না, আমরা হিসাবে আনবো 2টি এম এবং 2টি টি রয়েছে। এই 2টি এম এবং 2টি টির জন্য 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হয়েছে, আর এ যেহেতু স্বরবর্ণ 4টার মধ্যেই চলে গেছে, সো তাদেরকে আমরা একটা বর্ণ হিসেবে বিবেচনা করব। তো আমরা তাহলে এখানে বিন্যাস সংখ্যা পেলাম 10,080টি। কিন্তু স্বরবর্ণ 4টি, এখন স্বরবর্ণ 4টিও নিজেদের মধ্যে আবার বিন্যস্ত হতে পারে, অবশ্যই। তো নিজেদের মধ্যে এরা কতভাবে বিন্যস্ত হতে পারে সেই সংখ্যাটাও কিন্তু এখানে দেয়া আছে। তো সর্বর্ণ 4টি নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে বিন্যস্ত হতে পারে। কেন? কারণ এইভাবে বিন্যস্ত হতে পারে, 4টি স্বরবর্ণ আছে যাদের মধ্যে এ আছে কয়টি? 2টি। এ যেহেতু 2টি আছে, ডাবল বর্ণ আছে, সো এই ডাবল বর্ণের জন্য 2 দ্বারা কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হয়েছে। সুতরাং এই সংখ্যাটা আমরা
12টি পেয়েছি। তাহলে টোটাল আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর মোট সংখ্যা পাচ্ছি 10,080 গুণন 12, অর্থাৎ 1,20,960। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্স সংখ্যাটিকে যদি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজাই, সেক্ষেত্রে আমরা সাজানোর সংখ্যা পাবো 1,20,960টি। তো আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা করি আমি সমাধান করার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো। আহ, আরো দুটি আপনাদের জন্য বিশেষ কাজ দেয়া আছে, সবাই চেষ্টা করবেন। তো কাজ দুটো হলো, ট্রিগোনোমেট্রি। এই ট্রিগোনোমেট্রি শব্দটিতে কত ভাবে সাজানো যাবে। তো যার মধ্যে আবার কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তো এখানেও কিন্তু স্বরবর্ণ আছে, আমরা দেখতে পাচ্ছি আই, ডাবল ও আছে, এম আছে, এবং এই চারটা স্বরবর্ণ আছে। তো বাকি বর্ণগুলোকে কত ভাবে সাজানো যাবে সেটা বের করতে বলছে। আর দ্বিতীয় কাজটা হচ্ছে পারমুটেশন, শব্দটির বর্ণগুলোকে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত ভাবে সাজানো যাবে। তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তা হলো অবস্থান যদি আমরা পরিবর্তন না করি, এক্ষেত্রে আমি কালারটা একটু চেঞ্জ নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। যদি আমরা পি অবস্থানটা চেঞ্জ করা যাবে, ই অবস্থানটা চেঞ্জ করা যাবে না। ইউ, এ, আই এবং ও, এই স্বরবর্ণ কয়েকটা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের বাকি কয়টা অবস্থান থাকে? বাকি জায়গা থাকে আমাদের অবস্থান কয়টা? পি, 1, 2, 3, 4, 5, 6। বাকি 6টা বর্ণ থাকে। তাহলে এই 6টা বর্ণ থেকে 6টা জায়গায় বিন্যস্ত করতে হবে। তাই যে 6টা বর্ণই 6টা জায়গায় যেহেতু বিন্যস্ত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা কিরকম পাবো? 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আরেকটা কথা আছে, 6টা জায়গায় 6টা বর্ণ বিন্যস্ত করতে হবে। আমাদের টি বর্ণটা ডাবল আছে। তাহলে আমাদের কি করতে হবে? ডাবল বর্ণ থাকলে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা 6 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, মানটা কত হবে? তো 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা ক্যালকুলেটর বের করতে পারি 720, 720। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তো এক্ষেত্রে আমরা কত পাবো? আহ, সেক্ষেত্রে আমরা ভ্যালুটা পাবো, ছোট করে লিখি, 120/2। সেক্ষেত্রে আমরা পাবো 360। আশা করি সকলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এই সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তো সেক্ষেত্রে আমরা অতি সহজে তাতে অ্যান্সারটা বের করতে পারি। আহ, সেজন্য আমরা উপরের যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভিডিওগুলো পোস্ট করে বা টেনে আবার দেখার চেষ্টা করব। তো এর পরবর্তী অংশ আমরা কম্বিনেশন অর্থাৎ এনসিআর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এনসিআর, এই এনসিআর থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, বা বিগত কয়েকটা আগে বিসিএস এ এরকম একটা প্রশ্ন আসছে যে কোনো একটা অনুষ্ঠানে আহ, প্রত্যেকে একজনের সাথে আরেকজন করমর্দন করতে পারে। তো মোট করমর্দন একজন একবারের বেশি করমর্দন করতে পারে না। তো মোট করমর্দনের সংখ্যা একটা সংখ্যা বলা থাকলো যে 50 বা 52, মোট করমর্দনের সংখ্যা 52 জন, 52 হলে তাহলে ওই অনুষ্ঠানে মোট কতজন আহ উপস্থিত ছিল। তো এরকম প্রশ্নটা আসে, এরকম গুলো আমাদের এনসিআর এর মাধ্যমে করতে হবে। তো আমরা এনসিআর নিয়ে আলাদা একটা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টস গুলো আমাদের আরো উৎসাহ প্রদান করে। সো আজকের মতো আমাদের ক্লাসটা এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।